ইতিহাসের নির্মাণ করেন মানুষ। কোন সে মানুষ? মূল ভূমিকা হচ্ছে একেবারে মাটির সংলগ্ন যে খেটে খাওয়া মানুষ, হরিজন, দলিত কিংবা আদিবাসী, চা শ্রমিক, কামার কুমার, জেলে, তাঁতি, তারাই ইতিহাসের মূল নির্মাতা। আমাদের মুক্তিযুদ্ধের মহান ইতিহাসে এই মাটির সংলগ্ন মানুষগুলোর কি ভূমিকা ছিল তা খুঁজে দেখতে সময় টেলিভিশন এবং গবেষণা সংস্থা গবেষণা ও উন্নয়ন কালেকটিভ RDC আমরা যাচ্ছি সেই মানুষের কাছে। আপনি কি বাবুলালকে চিনেন? চিনি বাবুলালকে চেনেন? কোথায় বাসা? কোন ধন্যবাদ। আসছেন, আপনাকে ধন্যবাদ। বাবুলাল দা, জি স্যার। আপনার কাছে আমরা এসেছি মুক্তিযুদ্ধের কথা জানতে। আচ্ছা স্যার। তো এই বাড়িটা হচ্ছে আপনার মেডিকেল স্টাফ কোয়ার্টার। মেডিকেল স্টাফ কোয়ার্টার, এটা আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার। জি জি। 25শে মার্চ রাতে যখন ঢাকা শহরে হামলা হলো, যখন অপারেশন সার্চ লাইট করছে পাকিস্তান আর্মি, তখন সেই অপারেশন সার্চ লাইটের যে হত্যাযজ্ঞ, সেগুলো আপনারা মানে কি বুঝতে পারছেন যে চারদিকে গুলি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এগুলো কিছু বুঝতে পেরেছেন? না, সেটা আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা জানি যে ইতিহাস থেকে আমাদের উপরে গুলি ছাড়তেছে। কেন আমরা গাছ কাটলাম, ব্যারিকেড দিলাম, ফ্ল্যাগ উড়াইলাম, পতাকা বাংলাদেশের পতাকা উড়াইলাম ছাদে, পাকিস্তানি পতাকা নামায়া। আমরা মনে করছি আর শুধু আমাদের উপরে আক্রমণটা হচ্ছে, কিন্তু সারা বাংলাদেশে যে হচ্ছে এটা তখন আমরা ধারণা করতে পারি নাই। 27 তারিখে যখন কারফিউ ছাড়লো, তখন আমরা এই ওয়ালটা ভেঙে, এই যে এই ওয়ালটা ভেঙে আমরা এই গলি দিয়ে যেদিকে পাশে চলে গেছে। তো আমরা হচ্ছে মেডিকেলে চলে গেলাম। জগন্নাথ হলে গিয়ে দেখলাম যে লাশ দুর্গন্ধ হয়ে গেছে। প্রায় 60-70টা লাশ এক জায়গার মধ্যে গুছায় রাখছে। আর দেখা তো আমার কলিজা মানে একটু ছটফট মানে কাঁপা শুরু করছে ভয়ে। তারপর আমি ওখান থেকে পালায়া চলে আসলাম মেডিকেল। 28 তারিখে রাত্রে যখন ওই আপনার ইপিআররা, সেনাবাহিনীরা, দেখলাম যে বিকালবেলা শহীদ মিনারে ঘোরাঘুরি করতেছে। আচ্ছা। তো বাবা দেখলেন যে এরা এখানে ঘোরাঘুরি করতে শহীদ মিনারের উপরে। তো বাবা বললেন আমাদেরকে, আমরা এই জায়গা ছেড়ে দিই, আমরা একটু ভিতরে চলে যাই। ভিতরে যাওয়ার পরে রাত্রে প্রায় 12টা, 12:30টার দিকে ওরা ডেনামাইট ফিট কইরা শহীদ মিনারটা ভাঙলো। তো 71-এ আপনি কিভাবে মুক্তিযুদ্ধে সহায়তা করেছেন? মুক্তিযুদ্ধে সহায়তা করার আমরা চাকরি করতাম, তো একটু মাঝে মাঝে আড্ডা করতাম নিউ মার্কেটে। জয়নাল করে একটা ছেলে আসিল, জয়নাল। তো সে ছেলেটা খুব সাহসী ছিল। সে তার কাজ ছিল যে ইউনিভার্সিটির যত কাজ, পোস্টারিং করা, আপনার গিয়া চিকা মারা, এইগুলা কাজ করতো সে। আর হলেই থাকতো সে। জয়নাল পালায় আস্তে আস্তে গিয়া কি করলো, ঢাকা ইউনিভার্সিটির মাঠটা, মেডিকেল অপোজিটে যেটা, এখানে তখন রাজাকারদের ট্রেনিং হতো। আচ্ছা। এখন যেটা জিমনেশিয়াম, এখানে সেখানে রাজাকারদের ট্রেনিং হতো। এই বেটা গিয়া রাজাকারের মধ্যে ভর্তি হয়েছে জয়নাল। রাজাকারের ট্রেনিং নেওয়ার অর্থ হইল
যে আমার একটা ড্রেস থাকবো, রাজাকার একটা আইডি কার্ড থাকবো, আমি মুক্তিযোদ্ধার কাজ করব। বাবুলাল দা যে রাজাকার জয়নালের কথা বলছেন, এরা হচ্ছেন ব্যতিক্রম। এরকম দু চারজন হয়তো ছিলেন, কিন্তু রাজাকার বাহিনীর যে নৃশংসতা এবং পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তাদের যে দুষ্কর্ম, সেই ইতিহাস তো দেশবাসী জানে। তারপর জয়নাল ওই ইলিয়াসের সাথে সম্পর্ক করাই দিল। তো ইলিয়াস আবার আমাকে নিয়ে গেলে আর একজন লোকের সাথে সম্পর্ক করাইল। তার নাম কি? তার নাম ছিল ইনুস মিয়া। কোথায় পরিচয় করা দিল? ইনুস মিয়া কোথায় থাকতো তা জানি না। আচ্ছা, আপনার সাথে পরিচয় কোথায়? আমার সাথে পরিচয় মেডিকেলেই করাইল। আচ্ছা আচ্ছা, ইউনুস মিয়াকে নিয়ে এলেন মেডিকেলে নিয়ে আসলো। উনি বললেন যে বাবুলাল তুমি আমাদের সাথে কাজ করো, আমাদেরকে একটু সহযোগিতা করবা। তো এই ভদ্রলোক কলার ভিতরে কিছু আর্মস অ্যামুনিশন নিয়ে আসবে। কিসের ভিতরে? কলা, কলা, ঝুড়ির মধ্যে কলা। কলা, হ্যাঁ, কলা, কলার ভিতরে কিছু অস্ত্র ফস্ত্র নিয়ে আসবে, এগুলো তোমার কাছে রাখো। আর আমরা জয়নাল যেখানে বলবো তুমি সেখানে দিয়ে দিবা জয়নালকে। তো আমি জয়নালকে বিকালবেলা নিয়ে গেলাম নাজিরা বাজার, পাকিস্তান মাঠ, যেটা এখন বাংলাদেশ মাঠ। বাংলাদেশ মাঠ। ওইখানে একটা কলোনি আছে, সুইপার কলোনি। হ্যাঁ, ওটা কি মিরন জিল্লা? মিরন জিল্লা। মিরন জিল্লা নিয়ে। হ্যাঁ, তো ওখানে গিয়ে রামদিনপুরের এক ভদ্রলোক ছিলেন, ইন্সপেক্টর, কনজারভেশন ইন্সপেক্টর। আচ্ছা আচ্ছা। ওনার কাছে গেলাম। উনি আবার মুক্তিযোদ্ধাদের সাথে সহযোগিতা করতেন। উনি আবার কি করলেন, ওই এলাকার কিছু কিছু লোককে নিজের বাসায় ডাকলেন। ডাইকা ওনাদেরকে বুঝাইলো। আবার যেসব লোকদেরকে ডাক দিয়েছে, এইসব লোকদেরকে পাকিস্তানিরা ধরে ধরে নিয়ে যাইতো, মরা লাশগুলা টানতো, নিয়ে ওই বদ্ধভূমিতে নিয়ে ফালাইতো। আচ্ছা আচ্ছা। রায়ের বাজার। তারপরে একদিন কি হলো, যে লোকটা কোলা নিয়ে আসতো, ওর যে ঝুড়িটা ছিল, ঝুড়িটা দোতলার ঝুড়ি। আচ্ছা। এই যে কলা, তো ওইটার নিচে দিয়ে আবার আরেকটা তলা আছে। আচ্ছা আচ্ছা। ওইটার ভিতরে অ্যামুনিশন রাখতো, আর উপরে কলা। যদি কেউ সবগুলো কলা তুললেও দেখতে পারতো না। তার মানে মুক্তিযোদ্ধাদের অস্ত্র পরিবহনের যে কৌশল, সেই কৌশলের একটা বিবরণ আমরা পেলাম, যে দোতলা ঝুড়ি। হ্যাঁ, ঝুড়ি আমাদের যে শ্রমজীবী মানুষ বানান, তারা দোতলা ঝুড়ি বানিয়ে দিয়েছেন। সেই ঝুড়ির নিচের অংশে সেখানে অস্ত্র রেখে উপরের অংশে কলা পরিবহন করা হয়। চমৎকার। তারপর উনি কি করতেন, এই কলা নিয়ে ঢুকতেন। তো যেদিন উনি আসবেন, মানে আর্মস নিয়ে। ওনার নামটা কি? ওনার নামটা ছিল জয়নাল। আর আপনার যে রাজাকার বন্ধু, তার নাম কি? জয়নাল। দুজনের নামই জয়নাল? দুজনের নামই জয়নাল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তারপরে এই নিয়ে আসতো, যেদিন নিয়ে আসতো সকালে এসে আমার খবর দিত, জয়নাল তো বিকালে যাইস, হ্যাঁ সে আসবে, জয়নাল ভাই আসবে। চাঁদনি চোক যেটা মার্কেট, এখানে হোটেল ছিল। আচ্ছা, ছোট্ট একটা হোটেল ছিল। তো এরা কি করতো, অস্ত্র অস্ত্র ওই কোমরে নিয়ে, ঝাড়ুর ভিতরে নিয়ে যেত, আমি সাথে সাথে যেতাম। ওখানে গিয়ে চাটা নিয়ে মগের মধ্যে চা নিত, পরোটা নিত, যেরকম সুইপারদেরকে দূরের থেকে দেয়। যে মানুষরা জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অস্ত্র সরবরাহের কাজ করছেন, যে অস্ত্র ব্যবহার করে মুক্তিযোদ্ধারা অপারেশন করেছেন রাজধানী ঢাকায়, সেইখানে দেখা যাচ্ছে যে তারা কি পরিমাণ বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের হোটেলে প্রবেশাধিকার ছিল না, তারা খাবারের জন্য বা চা নেওয়ার জন্য মগ পেতে রেস্টুরেন্টের বাইরে তাদেরকে সেটা নিতে হতো বা খাবার নিতে হতো। এবং আজকেও কিন্তু সেই অবস্থা আছে। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই মানুষগুলো কি স্বাধীন হয়েছেন? এখনো তারা একই রকম বৈষম্যের শিকার। তো আপনি বলেন বাবুলাল দা। গছিয়া দোতলা ওঠার সময় একটা সিঁড়ি আছে, টিপটপ লন্ড্রি ছিল। আচ্ছা, টিপটপ লন্ড্রির কাছের থেকে একটা সিঁড়ি ছিল যাওয়ার, এই সিঁড়ির নিচে রেখা দিত, জয়নাল ওই দিক দিয়ে আইসা উঠাইয়া নিয়ে যেত ওরা। আচ্ছা, অস্ত্র নিয়ে চলে যেত। আচ্ছা আচ্ছা। তারপরে জয়নাল ওই অস্ত্র কি করতো? অস্ত্র নিয়ে মুক্তিযোদ্ধাদেরকে সাপ্লাই দিত। এই দোকানটা কাদের দোকান ছিল? ওইটা একটা টেলারের দোকান ছিল, সেই লোকটা মারা গেছে। সেই লোকটার নাম মনে আছে? হ্যাঁ, চৌধুরী। তো তিনিও তো আমাদের এই মুক্তিযুদ্ধের একজন মহান মুক্তিযোদ্ধা। হ্যাঁ, মহান মুক্তিযোদ্ধা। আপনিও একজন মহান মুক্তিযোদ্ধা। আমি যুদ্ধ করি নাই স্যার। যুদ্ধ তো অনেকভাবে হয়। যুদ্ধ কি শুধু আপনার গুলি চালনার মাধ্যমে? আমি তো রণাঙ্গনে যাই নাই, রণাঙ্গনে তো আমি যাই নাই, ইচ্ছে ছিল যাওয়ার। ঢাকায় তো রণাঙ্গন, গোটা দেশ তখন রণাঙ্গন। আমরা অত্যন্ত আনন্দিত যে আপনার সাথে কথা হলো, পরিচয় হলো। আমি বলতে যে লোকটা এনে দিত
সে লোকটা 7-8 দিন যাবত আসতেছে না কলা নিয়ে। আচ্ছা আচ্ছা। আমি গেলাম, দেখা করতাম, তো কলার বড় তো আসতেছে না, জয়নাল ভাই আসে না, তিনি ধরা পড়ছিলেন। আচ্ছা আচ্ছা। এটা আমার ধারণা। আপনি আর কোনোদিন জানতে পারেননি সেটা? না না। তারপরে এই 7-8 দিন পর এই মিরিঞ্জিলের মধ্যে তারা ওই নাজিরা বাজার বাইরের রাজাকারের একটা কমান্ডার ছিল, তাকে নিয়ে এখানে, ও বোধহয় কয়েকজনের নাম বলছে নাকি, আল্লাহ জানে। রাজাকার কমান্ডারের নাম মনে আছে? হ্যাঁ, নুরুল্লাহ নুরুল্লাহ নাম ছিল। তার মানে তারপর সে ডাইরেক্ট গিয়ে রামদিনের বাসা সেনাবাহিনী নিয়ে ঢুকলো। তার মানে দেখুন যে কিভাবে রাজাকাররা পাকিস্তানি হানাদার বাহিনীকে দিয়ে এদেশের যারা মুক্তি সংগ্রামের কাজে নিয়োজিত ছিলেন তাদেরকে ধরিয়ে দিতে ভূমিকা রেখেছে। যখন শুনলাম আমার তো কান দিয়ে ধোয়া বাইরে হয়ে গেছে। হ্যাঁ, তো জয়নাল মেডিকেল গেল, কি এই জয়নাল ভাই তো কয়েকদিন যাবত আসে না, মনে কিছু হয়েছে, তুই কিছুদিনের জন্য তুই বাইরে থাক। ওদেরকে ধৈর্য নিয়ে গেছে, আমি খবর পাইছি, ওদেরকে মাইরা ফেলেছে, তুই কিছুদিন অন্য দিকে থাক। আমি জয়নালকে বললাম, জয়নাল, আমাদের লোকজন যে আমরা এই কাজগুলা করতেছি, কার নেতৃত্বে করতেছি? তুই তোর নেতৃত্বে করতেছি না আরো কে নেতৃত্ব দিতেছে? বলে না, এটার মধ্যে নেতৃত্ব আছে মায়া ভাই, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আমার ওনাদের সাথে আমাদের একটা আলাপ করায় দাও। একদিন আমাকে আর দুজনকে নিয়ে গেছে, অক্টোবর মাসে। জয়নাল আলাপ করে আসলো, সে আমাদেরকে নিয়ে গেল বাইতুল মোকাররম মসজিদের ভিতরে। আচ্ছা, টুপি পরছে, আমাকে একটা টুপি পরাইছে, ওখানে গিয়ে আর কি নামাজ পড়লেন ওনারা। তো আমার সাথে পরিচয় করে দিলাম, ভাই আমরা যে লোকজন যে খাটতেছে, হ্যাঁ, কাম কাজ করতেছে জীবনের ঝুঁকি নিয়ে, এদের কি লাভ? তো বাবু, দেশ স্বাধীন হোক, এরা এদের পাবে, ফল পাবে। যাক, যখন দেশ স্বাধীন হলো, জয়নালকে নিয়ে গেলাম মায়া ভাইয়ের কাছে। মায়া ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তোমরা একটা কাগজ দিও, লেখা দিলাম। উনি ছিলেন ওনার ডেভেলপমেন্টের চিন্তা ভাবনা, যে আমি কেমনে ডেভেলপ হব। উনি কি করলেন, ওনার আর এক চেলাকে আমাদের হাতে ধরা দিলেন, যে এই কাগজপত্র তুমি ঠিক করো, যা করার পরে আমি ঠিক করব। আমরা ওই ভদ্রলোকের কাছে যেতাম, অমনি কয় আজকা না কালকা না পরশু। সেই মাঝখানে গিয়া ওই মিরিঞ্জিলের মধ্যে যারা মারা গেছে তাদের পরিবার থেকে 3,000 না 4,000 করে একজন থেকে টাকা নিয়ে সে বেটা পালায় গেছে। যারা শহীদ হয়েছে তাদের পরিবার থেকে নিয়েছে টাকাগুলো। কি বলে টাকা নিল? যে আমি কাগজপত্র ঠিক করতে টাকা পয়সা কিছু লাগবে, আপনারা দেন, আপনাদের সব ফ্যাসিলিটি পাবেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তৃণমূলের একেবারে মাটির সংলগ্ন যে মানুষ, সেই খেটে খাওয়া মানুষরা, তারা অংশগ্রহণ করেছেন। তাদের অন্যতম হচ্ছে এই হরিজন দলিতরা। এরকম আদিবাসী, চা শ্রমিক সহ সাধারণ শ্রমজীবী মানুষ, কৃষকরা অংশগ্রহণ করেছেন। কিন্তু তাদের সেই অংশগ্রহণ, তাদের সেই রক্তের দামে কেনা স্বাধীনতা আজকে কুক্ষিগত হয়েছে একটা উচ্চ শ্রেণীর হাতে। স্যার, আপনারা যখন আসছেন, সময় টিভি আসছেন, আপনারা আসছেন, আমার একটাই অনুরোধ, এই জিনিসটা যাতে প্রধানমন্ত্রী এটার মধ্যে হস্তক্ষেপ করুন, আমাদের একটু খোঁজ খবর যাতে নিয়ে দেখে স্যার। এটাই আমার শান্তি তো মরতে পারবো স্যার। ওই 10টা ফ্যামিলি যদি কিছু পায়, আমার মৃত্যু শান্তিতে হবে। অন্তত তারা যদি স্বীকৃতি পায়। আমার রাতে ঘুমান, মাঝে মাঝে ওই কথা চিন্তা, আমি না পাই চিন্তা। আমি আপনাদের দোয়া আশীর্বাদ ভালো আছি। গঙ্গা বুদা তারা শোকিনাই বেড়ে গায়, তারা শোকিনাই বেড়ে গায়, আজব নীলে
সবাই অটল গঙ্গা সেদে সংখ্যাবে কান্নাও না গারে আরে পালকে বা আরো ভাসে পলকের নৌকা মুক্তিযুদ্ধের ইতিহাস সন্ধানে আমরা এখন এসেছি মাগুরা জেলার আড়পাড়া উপজেলার চুকিনগর গ্রামে। আমরা ফটকি নদীতে বসে কথা বলছি, নৌকায় কথা বলছি মুক্তিযোদ্ধা নারায়ণচন্দ্র বিশ্বাসের সাথে। নারায়ণচন্দ্র বিশ্বাস 1971 সালে একজন জেলে হিসাবে মাছ ধরার কাজ করতেন এবং তিনি তখন বিয়ে করেছেন সদ্য বিবাহিত ঘরের স্ত্রী। তার সংসার চলত মৎস্যহরণ দিয়ে। তো সেই কর্মময় জীবন, নতুন সংসার ফেলে তিনি কিন্তু পাড়ি দিলেন অজানার পথে দেশমাতৃকার টানে। তো নারায়ণদা, আপনি মুক্তিযুদ্ধে কেন গেলেন? না গেলেও তো পারতেন। মুক্তিযোদ্ধা যাওয়ার কারণ এই ওপার বাবনাটি পাক সেনারা আগুন দেয়। তখন চৈত্র মাসের 3 তারিখ বুধবার, তারপর 10 তারিখ বুধবার আমি ভারতে যাই আমাকে বাড়িতে কাউকে না বলে। আমি বলে যাই তাহলে আমি যেতে পারি না, মা আছে বেশি, আর সদ্য বিবাহিত স্ত্রী। আপনার স্ত্রীকেও বলেন? না বলেন। মাকেও বলেন? না বলেন। না বললে তখন আমরা পলায় ভারতে চলে যাই। তখন 16 কেজি চাল 8 টাকা বেশি নিয়ে যায়, মোটে 8 না শেষ চাল। তা নিয়ে যাইয়ে তখন ওই যাইয়ে 2 টাকা খাই, পাশে যাইয়ে এর ভিতর দুলাল মন্দিরা ঘাটে যে নারী নির্যাতন হলো, তখন ওইখান থেকে আমার মনটা খুবই খারাপ হলো, মুক্তিযোদ্ধা জাতি হবে। তখন আমি ওই বনগাঁয় চলে গেলাম। বনগাঁয় যাইয়ে তখন ওই 2 টাকা খাইয়ে আর 6 টাকা কাছে আসে। এর ভিতরে আতরানি মুক্তার সাহেব, ওনাকে আমি কোনোদিন চিনিনি। তখন উনি বলতেছে, উনি কিন্তু ওই বনগাঁয়ের ওই জায়গাতে ঘুরে বেড়াইতো। তো বলতেছে, মানে একা তোর বাড়ি কোথায়? আমার বাড়ি মাগুরায়। হ্যাঁ, মাগুরায় কোথায়? তো আমার মাগুরা শালিকা থানা চুকিনগর। তা তুই এখানে বসে রয়েছিস কারণ খাতটা নেই? তা আমি 6টা টাকা আছে। তা তখন উনি আমার 5টা টাকা দিলেন, এই ভালো করে খাইয়া, তুই কি মুক্তিযোদ্ধা যাবি? হ্যাঁ যাবো, আমি সেই জন্যই আইসি স্যার, আপনাকে তো আমি চিনলাম না। তো বললে আমি মাগুরা আতরানি মুক্তার, তোর আজকে বলে দিলাম। তা তোর একটা কাগজ লিখে দিল, কাগজ লিখে আমার ডুমপুকুর ভর্তি হলো। ডুমপুকুর ভর্তি হয়, ওখানে কোনো হিন্দু নেই। ওরা যেদিন গেল সেদিন বললো যে দাদা এখানে আমাকে গরু জবাই করে খায়, আপনি তো হিন্দু, তা আপনারা থাকেন না, আজই বনগাঁয় পাস করে দিচ্ছি। তখন সঙ্গে সঙ্গে আমাকে বনগাঁয় দিয়ে দেয়। বনগাঁ ট্রেনিং হয় 8 দিনের দিন। এর ভিতরে আমার দাদা, আমার মা, আমার স্ত্রী সবাই আবার ইন্ডিয়া চলে গেছে। ইন্ডিয়ায় যাই আমার খোঁজ পাইছে যে আমি ওখানে আসি। তখন আমার মা আর দাদা গেছে ওখান থেকে আবার আমাকে নিউ বারাকপুর, ওই বনগাঁর এই পাশে নিউ বারাকপুর আছে, ওইখানে আমাকে ক্যাম্প করেছি। তখন ওই যা গেলে আমি বললাম যে দাদা তুমি চলে যাও, আমি 4 দিন পরে বাড়ি চলে যাচ্ছি। মা আরও বুঝোই বললাম চলে যাও, আর মনে মা তোমাকে সাথে আইসে যাও, কোনো ব্যাপার নেই, আমি চলে আসবো না। তখন রাত্রিবেলা ওখানে আড়াই মুখার্জি ছিল, ওই আমার ক্যাম্পের হেড। তা কোয়ানায় বললাম উনি ভালো বাংলা বসতেন না। তখন ওই পায়ে জড়াই ধরলাম আমি, স্যার এই ব্যাপার আমার ফ্যামিলি চলে আসে, আমার হয়তো আর বিহারটা হবে না, মুক্তিযোদ্ধায় যেতে পারবো না। তা তখন বাঙালি একজন বুঝাই দিত, হিন্দি বলতে বুঝতাম না, তো বুঝাই দিলে এই বলতিস আর ফ্যামিলি চলে আসে। তারপর তুই কালকে 3 দিন সময় নেই, আমি কালকে তোকে বিহার পাঠাচ্ছি। তাহলে যে কথা সেই কাজ, তখন আমাকে বিহার পাঠা দিল। দেখুন যে মুক্তিযুদ্ধে যোগদানের জন্য তার কি প্রবল আকাঙ্ক্ষা, দেশের জন্য কি উন্মাদনা, যে তিনি পরিবারের চাপে পড়ে যেন ট্রেনিং ক্যাম্প থেকে চলে আসতে না হয়, সেজন্য এক কথায় বলতে গেলে পরিবারকে ফাঁকি দিয়ে তিনি বিহারে যাওয়ার ব্যবস্থা করলেন। বলুন। খুব তখন বিহারে যে 1 মাস 3 দিন ট্রেনিং হওয়ার পর আমার সমস্ত ট্রেনিংই হয়েছে। কি কি ট্রেনিং নিয়েছেন? SLR, LMG 303, তারপরে ফোর্ক মার্ক 1, তারপরে গ্রেনেড, তারপরে
ডিনামাইন, মানে সমস্ত ট্রেনিংগুলো আমাকে দিয়ে আছে। ওই সারাদিন ট্রেনিং করতাম আর একটু রাত্রি কানতাম বাড়ির জন্য। কানতেন বাড়ির জন্য? হ্যাঁ, বাড়ির জন্য কানবো, যেহেতু আমি মা থোয়াইছি, বাবা ছিল না, ভাই থোয়াইছি, বৌদিরা থোয়াইছি, আমার সব আত্মীয় স্বজন থোয়াইছি, মনে মনে কানতাম। তো মনে একটা জেদ। মার জন্য কানতেন না বউর জন্য? মার জন্য বেশি কানতাম, বউর জন্য কানতেন? বউর জন্য একটু মনে খারাপ লাগতো। তা সেই অবস্থায় আমাকে পাঠাই দিল আবার রাধানগর 11 জন লোক দিয়ে, বললো যে তোমরা প্রথমে যখন এই এরিয়া তোমরা ঠিক করে রাখবা। এটা কোন থানা? এটা হলো বেনার জিকর গাছের ভিতরে, ছোটপুরি মন্দির। মানে ওটাকে আপনারা মুক্ত এলাকা ঘোষণা করেছেন? মুক্ত এলাকা মানে এর ভিতরে ওর কাছে কাছে ক্যাম্প সব, মানে কিরাম কথা 1/2 কিলোমিটার ভিতর ক্যাম্প। আমি বলি তোমাদের এই 3 গ্রামের ভিতরে আমার কোনো মুক্তিযোদ্ধা আসতে দেবো না। কাকে? মুক্তিযোদ্ধা থাকতো কিন্তু ই আসতে দেবো না, আর্মিদের আসতে দেবো না। এইভাবে ওনারা খাতির দিতে লাগলো না, আমরা ঘুরতে লাগলাম। তখন আমরা একটু অলসতা বোধ করছি 3 দিন পরে। তখন আমরা বলতেছি কি ওদের না বলে তবে আমরা একটা ঘুরে আসি। তখন আমরা 3 জন চুপি চুপি ওই যে একটা রেজাকার ক্যাম্প আছে, চল ওই ক্যাম্পটা দেখে আসি। তো খবরদার অনেক কেউ ফায়ার করবি না, 3 জন। তখন এখান থেকে 1/2 কিলোমিটার আরপাড়া, ওই ভিতর দিয়ে ঘুরতে ঘুরতে আমরা সেখানে যাইয়ে দেখি কি ওরা কিন্তু জীবনেও জানে না যে অ্যাটাক হবে। ওরা 3 জন আর সোজা গল্প করতেছে। তা মনে মনে আমার খুব ভিতরটা একটা রাক্ষস একটা বেরোয় আসলো, সারাকে না মার যাবে না, সঙ্গে সঙ্গে গুলি করে দিল। 3টাই পড়ে গেল, 3 আর 3 কাছে কাছে যায়। পড়ার সঙ্গে সঙ্গে ওরা এখন 4-5 দৌড়ই, ওরা তো সব অসতর্ক। তখন আমরা গুলি করছিলাম, গুলি করতে করতে মারা যেটা বাড়ছে সেইটাই ফেল, ওখানে সুযোগ আর দিনই রাইফেল হাতে করা। এই করে করে আমরা পিছতে লাগলাম, এই করে করে পিছাই পিছাই আমরা কিন্তু আবার রাধানগর সেই ক্যাম্পে চলে আসলাম। পরের দিন গুলি আসলো 27টা লাশ। ওই যে রাজাকার ক্যাম্পে প্রথমে যেটা? হ্যাঁ, 27 জন মারা যায়। আচ্ছা। তখন ওইখান থেকে ওই টুপ করে যে ফায়ার করে চলে আসি। আর ভারত থেকে যত মুক্তিযোদ্ধা আসে আমাকে দায়িত্ব যে ওইখান থেকে পাস করে দিয়া পথ দেখায়, এখান থেকে যে ভিতরে আসবে এখান গাইড গেলে আমরা পাস করে দিই। আর ওই গ্রামগুলো আমার ঠেকানো, এর ভিতর ওই গেলে যে মন করলে যে তুই তো কথা শুনবি না, তোর ওই ভিতরে পাঠাবো। তখন উনি বললো যে চল, তো এটা রাখা যাবে না, ভিতরে যেতে হবে, তোর দেশের বাড়ি যেতে হবে। তখন সন্ধ্যেবেলা আমরা গাড়ির সঙ্গে আবার রওনা দিলাম, আর এক পাটি ওখানে দিয়ে রওনা দিয়ে আসিয়ে এই শতকালে আসলে কিন্তু ফট করে একটা ফায়ার করেছে। কি হলো, সারাকে উড়ে যাও। কিন্তু এইখানে আমরা লোক আছি 300, মানে আমরা যে 11 জনের সহ ফরিদপুরের লোকও আছে 300 লোক। তা আমাদের এখন শেষ করতে হবে। ফরিদপুরের অফিসার, আমি অফিসারই বলতাম, তো বলল খবরদার এখানে কোনো ই করা যাবে, লোক ক্ষয় করা যাবে না, কোনো কিছু করা যাবে না, একটা ফায়ার করেছে, কোনটা কি করেছে ওসব দরকার নেই। তখন এর ভিতর গুণগাতি জাতি বাউলের ওইখানে দেখা যায় যে বাউলের আগুন জ্বলতেছে। মানে কি আগুন ধরানো? মানে কি গ্রামে আগুন দিয়ে? গ্রামে আগুন, কোনো লোক নেই, পাকিস্তানি হানাদার বাহিনী ওইখানে আগুন দিয়েছে, গোটা গ্রামে আগুন দিয়েছে। গোটা গ্রামে শুধু টিন, ওই গ্রামটা খুব ভালো ছিল, লুটপাট করে আগুন দিয়েছে, সেই টিন শুধু আগুনের মতো বাড়ছে। তখন ওইখানে গেলে আমার মনটা খুব খারাপ হলো, কি হলো সবার একটাও তো নেই দেশে। তখন আমি বললাম যে ওই আমাকে যে ফরিদপুর হয়েছিল যে বন্যাঘাতে অ্যাটাক করতে হবে। তাহলে যে বন্যাঘাতে অ্যাটাক করতে হবে তাহলে কন্ডিশনটা জানতে হবে। তখন কন্ডিশন জানতে লোক একটা গেল, আপনার কথা শুনতে শুনতে আমার যেটা মনে হচ্ছিল 71-এর স্মৃতি আমার চোখের উপর ভাসছে, যে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকাররা এবং যে অন্যান্য যে অক্সিলারি ফোর্সেস ছিল তারা গ্রামের পর গ্রাম কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এবং আজকের দিনের নতুন প্রজন্মের মানে সে কথা কল্পনাও করা কঠিন যে কিভাবে গোটা গ্রাম আগুনে একেবারে দাউ দাউ করে জ্বলেছে। তো সেই ঘটনার আমার মতোই আরেক প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষ যোদ্ধা নারায়ণদার কাছ থেকে আমরা শুনছি। নারায়ণদা ছিলেন এই ফটকি নদীর একজন জেলে, যে নদীর পুঁটি মাছ
সরপুঁটি মাছ ছিল বিখ্যাত। কলকাতার বাজারেও তার তখন চাহিদা ছিল, ঢাকার বাজারে তো বটেই। তো সেই পুঁটি মাছ, সরপুঁটি মাছ, সুস্বাদু অন্যান্য মাছ ধরে যার জীবিকা নির্বাহ, তিনি সেই জাল ফেলে তিনি কিন্তু হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন। এই মুক্তিযোদ্ধা করতে যে স্যার আমি বহুত লোক হারাইছি, আমার নিজের বৌদি হারাইছি, ভাইজি হারাইছি, আমার নাতি ছেলে হারাইছি, তবু আমি পিছপা খাইনি। আমি দেশের জন্য যুদ্ধ করেছি এবং আজ দেশের জন্যই আমি লড়ে যাচ্ছি। আজ আমি রাজবংশীদের নিয়ে সবসময় আছি। কারণ প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, এই যে গ্রামে গঞ্জে যেসব মুক্তিযোদ্ধা আছে, যেসব প্রতীক বরাদ্দ হয়েছে স্যার, দেখেন সব বড় লোকের কাছে, তারা হয়তো জীবনেও যুদ্ধ করতে যায়নি, কিন্তু আমরা যেখানে যেখানে যুদ্ধ করেছি তদন্ত করে দেখেন আমরা সত্যি কি মিথ্যে। এই তদন্তপূর্বক আমি সরকারের কাছে অনুরোধ রাখছি এবং অমুক্তিযোদ্ধায় 46 বছর পরে টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা আছে, এটাও দেখা দরকার। তার কারণ টাকা দিয়ে 10,000 টাকা ভাতা, সরকার যদি টাকা নাও দিত, আমরা অরিজিনাল মুক্তিযোদ্ধারা কিন্তু টাকা, আমরা মাছ বেচেই সংসার চালাতাম, তবে এই কথা আমরা বলতাম না। যত এর পরে দেখবেন রাজাকার আলবতর এই মুক্তিযোদ্ধার ভিতর টাকা দিয়ে ঢুকে যাচ্ছে। পরে যখন আমরা থাকবো না, তখন দেখবেন ওরা কিন্তু আবার সেই আগের যুগে নেওয়ার চেষ্টা করবে সরকারকে। আজকে আমরা যে আদিবাসী বা আমরা রাজবংশীরা মা মাটি মানুষ, এই মাটিতে কিন্তু আমরা মা বলেই জানি, মা বলেই জানি। আমরা এখনো মাটির পুজো করি স্যার, এই মাটি ছাড়া আমরা চিনি না। এখন যদি কোনো রকম এই দেশ আবার বিপদের দিকে যায়, আমি নিজে আমার ছেলেদের আগয় দেব দেশের কাজের জন্য। মুক্তিযুদ্ধকে জানো 139তম পর্বের কুইজ। রাধানগর রাজাকার ক্যাম্পে মুক্তিযোদ্ধারা কতজন রাজাকারকে হত্যা করে? এ 27 জন, বি 28 জন, সি 29 জন, ডি 30 জন। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও। এমজে স্পেস এ বি সি অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার হিসেবে দেওয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো 138তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল 1971 সালের কত তারিখে থানাপাড়া গ্রামে 2 শতাধিক মানুষকে হত্যা করা হয়? সঠিক উত্তর সি 13 এপ্রিল। এই পর্বের বিজয়ীরা: এক শহীদ হচ্ছেন রামচরণ, তার স্ত্রী রানী দেবী, তিনি আছেন আমাদের সাথে, আর আছেন তার কন্যা, যিনি 1971 সালে মায়ের পেটে ছিলেন, 8 মাস বয়স তার, যখন তার বাবাকে তুলে নিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী বা তার দোসররা। পিতার মুখ কখনো দেখার সৌভাগ্য হয়নি মিতা রানীর। 45 বছর আগের কথা। আপনার স্বামীর কথা আপনার মনে আছে? মনে থাকবো না? আমার স্বামী কি করতেন উনি? বিমানে চাকরি করতো। বিমানে চাকরি করতেন উনি। কি চাকরি করতেন? ঝাড়ু, বিমানের ঝাড়ুদার ছিলেন। 71-এর কথা আপনার মনে নাই, যখন আপনার ওই যে পাঞ্জাবিরা ছিল এই দেশে অনেক, একটু ঘুমিয়েছিল, আইয়া কইছে তোমার কাজ করতে লাগবো, চলো। আচ্ছা আচ্ছা, আপনার স্বামীর কথা বলছি। জি। এই যে লইয়া গেছে, তো গেছে আর আহেনি, তোমরা মুক্তিযোদ্ধা। তো এসে বলেছে যে তোমরা মুক্তিযোদ্ধা, তোমরা মুক্তি, চলো, তাই বলে ধরে নিয়ে গেছে। যারা ধরতে এসেছিল তারা কতজন ছিল? আরে বাবা, অনেক মানুষ আইতো, আর মুখ বান্ধিয়া, মুখ বাঁধতেন। আচ্ছা। আর বন্দুক দিয়ে আমার মারছিল এখানে, আমি ধরতে গেছি, আমার এখানে মারছিল বন্দুক দিয়ে। তারপর তাকে নিয়ে চলে গেল। তারপরে তাকে খোঁজেন নাই? আমরা গেছিলাম খুঁজতে, ওইখানে আছে ওইখানে আছে, গিয়ে দেখছি নাই। মানে নানা জায়গায় আপনারা খোঁজাখুঁজি করেছেন। তারপরে যে জামা কাপড় কোথায় পেলেন? জিগাতলায়, যে জিগাতলায় না জিগাতলার পরে রায়ের বাজার, ওখানে গিয়ে পেলেন। কোমরে যে বন্দুকে বাড়ি দিয়েছিল, আমার মালাকে নিচে পড়ে গেছিল, ওই ব্যথা কিন্তু এখনো হয়। তারপরে তখন তো আপনার মা 8 মাসের অন্তঃসত্ত্বা, আপনি তখন পেটে, তো যেভাবে আঘাত পেয়েছে তাতে তো আরো খারাপ কিছু হতে পারত।
একটা পুলিশ বলছিল কি ছেড়ে দে, আর 3 জন বলছে কি না ছাড়বো না, ওকে নিয়ে যাব। তারপর আমার বাবার চোখে কাপড় বেঁধে নিয়ে গেছিল। আর আমার বাবাকে শান্তিনগরে মেরে, এই যে লালমাটিয়াতে মেরেছিল, এই যে ঝিগাতলাতে না, হ্যাঁ লালমাটিয়াতে মেরেছিল। তো আপনাদের কাছে সরকার থেকে কখনো কেউ আসেনি? একবারকে দিয়েছিল, একটু চাল দিয়েছিল, একটা শাড়ি দিয়েছিল, আর 2000 টাকা দিয়েছিল, আর না। আচ্ছা। আর কেউ এসে আপনাদের খোঁজ খবর নেয় না? ভালো মন্দ কেমন আছে কেউ খোঁজ করে না? না, তো ওকে যে বড় করলেন, মানুষ করলেন, আপনি কিভাবে করলেন? টাকা পয়সা খরচ? বাসা বাড়ি কাজ করে। বাসা বাড়িতে কাজ করেছেন। একজন শহীদের স্ত্রী, তাকে তার সন্তানকে লালন করার জন্য মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতে হয়েছে, এবং বাসা বাড়িতে বুঝতেই পারছেন চাকর হিসেবে কাজ করে, চাকরানি হিসেবে কাজ করে তিনি তার সন্তানকে মানুষ করেছেন। তো আপনি তো আপনার বাবাকে কোনোদিন দেখেননি। না, আপনার বাবার কথা বলতে আপনার কি মনে হয়? বাবার কথা বলতে কষ্ট হয় যে সব ছেলেমেয়েরা নিজের বাবাকে বাপ ডাকে, আমি কোন সময় নিজের বাবাকে চোখে দেখতে পারিনি। ডাকতে পারেননি বাবা? না, বাবাও ডাকতে পারিনি, কোনো সময় চোখে থেকে দেখতেও পারিনি। এটা নিয়ে অনেক কষ্ট হয়, এখনো কষ্ট হয়। একবার যদি আমি নিজের বাবাকে বাবা করে যদি ডাকতাম, তাহলে মনে একটু সান্ত্বনা পেতাম, কিন্তু এটাও তো আমরা পেলাম না। মানে দেশ যে স্বাধীন হয়েছে, বলে না যে আমরা স্বাধীন, আমরা স্বাধীনতা দেশ পেয়েছি। যে স্বাধীন হয়েছে, আমাদের তো মনে করো একটা অসহায় করে স্বাধীন হয়েছে। আমার বাবাকে নিয়ে গেছে, আমার নানাকে নিয়ে গেছে, আমাদের তো মনে করো আত্মীয় স্বজনে কেউ নাই, শুধু ওই সময় আমার মা, আমার নানি ছিল। আপনার নানাও 71-এ শহীদ হয়েছেন? হ্যাঁ। আপনার নানার নাম কি? লালু। ও আপনার নানার নাম লাল্লু। হ্যাঁ, আমরা তো রাজাকারের মেয়ে না, আমরা মুক্তিযোদ্ধার মেয়ে। আমার বাবা যে শহীদ হয়েছে, আমাদের কাছে একটা গর্ব আছে, আমরা শহীদ পরিবারের একটা মেয়ে, বুঝছে? কিন্তু সবাই তো সবকিছু পায়, মুক্তিযোদ্ধার মেয়েরা, ছেলেরা, বাপ মারা সবাই কিছু পায়। আমাদের এই কলোনির ভিতরে তো আমাদেরকে কিছু দেয় না। আপনারা হচ্ছেন হরিজন, হ্যাঁ, আপনারা অস্পৃশ্য, সুতরাং মুক্তিযোদ্ধা হলেও আপনারা অস্পৃশ্য। তাহলে মুক্তিযুদ্ধের মানে কি আপনার কাছে? মুক্তিযোদ্ধা মানে মুক্তিযুদ্ধের কোনো মানে নাই আপনার কাছে? না, আপনার জীবনে কোনো মানে নাই? না। আমরা দেখলাম যে 71-এর শহীদ তার স্বামী রামচরণ এবং শহীদ পিতার নাম হাতে ধারণ করে রেখেছেন আমাদের দিদি, রানী দিদি। দিদি, আপনি ভালো থাকেন। এই রাষ্ট্র এখন হয়তো আপনাদের কথা মনে রাখবে না, কিন্তু ইতিহাস আপনাদের কথা মনে রাখবে। নতুন ইতিহাস তৈরি হচ্ছে, নতুন ইতিহাস তৈরি হবে।